ज्ञानमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय कृपपदायिने गौरपतदामोदाय नवरगमसाय नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे ध्रुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। শ্রীমানের মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 1965 থেকে যদিও 1900 শহরের আচ্ছা, যদিও শহরের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারীরা উল্লেখ করেছিলেন যে শহরের পক্ষ থেকে তাকে জমি দান করা হবে, কিন্তু জনৈক শ্রীযুক্ত শরাফ যখন জমি দান করার প্রস্তাব করলেন, তখন প্রভুপাদ তার সেই প্রস্তাবে অধিক গুরুত্ব দিয়েছিলেন। শ্রীযুক্ত শরাফ বলেছিলেন যে যদিও অন্যান্য সাধুরা তার কাছে জমি চাইছেন, কিন্তু তিনি এবং তার স্ত্রী তখনও কিছু স্থির করেননি। তারা এমন একটি গোষ্ঠীকে জমিটি দান করতে চান যে গোষ্ঠী যত শীঘ্র সম্ভব সেখানে একটি রাধা কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করবে। শ্রীল প্রভুপাদ যখন শ্রীযুক্ত শরাফকে আশ্বাস দেন তিনি তা করবেন, তখন শ্রীযুক্ত শরাফ প্রতিজ্ঞা করেছিলেন যে সেই জমিটি এখন শ্রীল প্রভুপাদের। এই রকমের প্রতিশ্রুতি প্রভুপাদ পূর্বেও শুনেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তা মিথ্যায় পর্যবসিত হয়েছে। কিন্তু এই প্রস্তাবটি গুরুত্ব বিবেচনা করে শ্রীযুক্ত শরাফের সঙ্গে একটি দলিল তৈরি করার জন্য তিনি তার কয়েকজন শিষ্যকে বৃন্দাবনে রেখে গিয়েছিলেন। 1965 সালের 1970 সাল পর্যন্ত শ্রীল প্রভুপাদ আমেরিকায় কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অধিক মনোযোগ দিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল যে আমেরিকানরা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তাহলে সারা পৃথিবী তাদের অনুসরণ করবে। যদিও ইংরেজি ভাষার মাধ্যমে তার প্রচার তিনি শুরু করেছিলেন, ভারতে কিন্তু প্রায় 60 বছর ধরে এককভাবে প্রচেষ্টা করার পর তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয়রা হয় রাজনীতি নিয়ে অত্যন্ত ব্যস্ত অথবা তাদের কৃষ্টি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, নয়তো অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত। তাই তারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পারছে না। তাই তিনি সেখানে সাফল্য অর্জন করতে পারেননি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি সফল হয়েছেন। কৃষ্ণ ভাবনামৃত পুনঃপ্রসারের জন্য আমেরিকাই হচ্ছে মুখ্য ক্ষেত্র, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবু প্রভুপাদ দেখছিলেন যে পাশ্চাত্যের কোনো সংস্কৃতি নেই এবং সভ্যতা নেই। তিনি প্রায়ই বলতেন, সভ্যতার ছিটে ফুটাও যদি কোথাও থেকে থাকে তাহলে তা হচ্ছে মূল বৈদিক সংস্কৃতির হৃদয় হয় ভারতে। 1970 সালের মধ্যে ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করে এবং প্রচার করে তিনি দেখিয়েছিলেন যে তিনি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রতিষ্ঠা করতে চাননি, তিনি চেয়েছিলেন সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করতে। বিশেষ করে ভারতে, যদিও মনে করা হয় যে আমেরিকা ও ভারত উভয় দেশে প্রচার করাই ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ, তাহলে প্রভুপাদ দেখেছিলেন যে তার প্রত্যক্ষ পরিচালনা ও উপস্থিতি ব্যতীতই আমেরিকায় প্রচার ভালোভাবেই চলছে। তিনি যাই শুরু করছিলেন তা আমেরিকান শিষ্যরা তা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের প্রভুপাদ
তার শিষ্যদের উপর পরিচালনার ভার ন্যস্ত করতে পারছিলেন না। তিনি দেখছিলেন কত সহজেই ভারতীয়রা তার শিষ্যদের প্রতারিত করতে সক্ষম হচ্ছে। তিনি বলেছিলেন যে তার শিষ্যরা প্রতারিত হচ্ছে বলে তিনি যা করছেন তার অর্ধেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তারা যদি কোনো মণ্ডপ অনুষ্ঠান করে তাহলে সাধারণত যা খরচ হওয়ার কথা তার থেকে কয়েক গুণ বেশি খরচ তারা করে বসে থাকে। ভারতে ইসকনের প্রসার সম্ভব কেবল প্রভুপাদের প্রত্যক্ষ পরিচালনার মাধ্যমে। 1970 সাল থেকে তার কয়েকজন আমেরিকান শিষ্যকে নিয়ে প্রভুপাদ একজন আদর্শ সন্ন্যাসী রূপে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে ইসকনের প্রচারকের এক নতুন ক্ষেত্রের উদ্বোধন করেছিলেন এবং তিনি চাইছিলেন ভারতে বিশাল মন্দির প্রতিষ্ঠা করতে, বিশেষ করে তিনটি, বৃন্দাবনে, মায়াপুরে এবং বোম্বাইয়ে। 1967 সালে তিনি বৃন্দাবনে তার শিষ্যদের জন্য আমেরিকান হাউস প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর ছিল সমান গুরুত্বপূর্ণ, আর বোম্বাই হচ্ছে ভারতের সবচাইতে বড় শহর, ভারতের প্রবেশদ্বার। প্রভুপাদের অন্তরঙ্গ শিষ্যরাও তার বড় বড় পরিকল্পনাগুলির সম্ভাবনা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারত না, কিন্তু প্রভুপাদ জানতেন তিনি কি চান, এবং তিনি জানতেন যে সবই নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। ধীরে ধীরে তিনি তার পরিকল্পনাগুলি উন্মোচন করতে শুরু করলেন। বোম্বাই আহ মুম্বাই, নভেম্বর 1971। 1 বছর ধরে ভক্তরা বোম্বাইয়ের কেন্দ্রস্থলে আকাশগঙ্গা নামক বাড়িটির 8 তলায় 2টি অ্যাপার্টমেন্ট বাস করছিল, কিন্তু প্রভুপাদ তাদের সন্তুষ্ট ছিলেন না। তিনি বোম্বাইয়ের জমি জোগাড় করতে চেয়েছিলেন যাতে মন্দির প্রতিষ্ঠা করে তার প্রচার কার্য প্রসার করতে পারেন। তিনি বদ্ধপরিকর ছিলেন। প্রাতঃ ভ্রমণে যাওয়ার পরিবর্তে তিনি গাড়ি করে শহরের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন। যেহেতু ইসকনের অধিকাংশ আজীবন সদস্যই সম্ভ্রান্ত মালাবার হিলস অঞ্চলে বাস করতেন, তাই প্রভুপাদের শিষ্যরা মনে করছিলেন যে মন্দির প্রতিষ্ঠা করার জন্য সেটি হচ্ছে উপযুক্ত স্থান। প্রভুপাদ কয়েকবার গাড়ি করে মালাবার হিলের শীর্ষে গিয়েছিলেন এবং ঘুরে ঘুরে কয়েকটি জমি দেখিয়েছিলেন এবং কয়েকটি বড় বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করার সম্ভাবনা বিবেচনা করেছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে তিনি সেগুলি অনুপযুক্ত বলে বিবেচনা করেছিলেন। তারপর নভেম্বর মাসে জনক শ্রীযুক্ত এন জহু অঞ্চলে 5 একর জমি ইসকনকে বিক্রি করার প্রস্তাবনা দেন। সেই জমিটি ছিল প্রায় আরব সাগরের তীরে। সেইখানে যাওয়া মাত্রই প্রভুপাদের মনে পড়ে গিয়েছিল যে বহু বছর পূর্বে তিনি সেই জমিটি দেখেছিলেন এবং রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার কথা বিবেচনা করেছিলেন। 1965 সালে আগস্ট মাসে আমেরিকায় পাড়ি দেওয়ার কয়েক সপ্তাহ আগে তিনি যখন সিন্ধিয়া কলোনিতে ছিলেন, তখন তিনি সিন্ধিয়া ক্রিমশিপ কোম্পানির চেয়ারম্যান শ্রীমতী সুমতি মুরারজির কাছে শ্রীমদ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করার জন্য তার অতিথি রূপে প্রতিদিন সন্ধ্যাবেলায় জহুতে তার বাড়িতে যেতেন। তার বাড়িতে যাওয়ার পথে তিনি একটি জমি দেখতেন এবং ভাবতেন এখানে একটি আশ্রয় বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করতে পারলে খুব ভালো হয়। যদিও তখন ভারত ত্যাগ করার চিন্তাতেই তিনি মগ্ন, তবু তিনি জহুতে এই জমিটির কথা বিবেচনা করেছিলেন। তিনি আবার জহুতে ফিরে এসে বহুদিন পূর্বে দেখা সেই জমিটির কথা পুনরায় বিবেচনা করছেন। সেটি তিনি শ্রীকৃষ্ণের একটি ইঙ্গিত বলে মনে করেছিলেন। সেই জমিটি ছিল বড় বড় ঘাস এবং লতা গুল্মে পূর্ণ এবং তাতে অনেকগুলি নারকেল গাছ ছিল। সেই জমির পেছনের দিকে ছিল কতগুলি ফ্ল্যাট বাড়ি। জমিটি ছিল জহু রোডের উপর। সেটি ছিল 18 মাইল দক্ষিণে বোম্বাই শহরে যাওয়ার প্রধান পথ। একটুখানি পায়ে হেঁটে গেলে ছিল সমুদ্র উপকূলের বিস্তীর্ণ বালুতট। সেই স্থানটি ছিল খুবই ভালো, নিরিবিলি এবং নির্জন নয়। নিকটবর্তী বালুতটের সামনেই ছিল কয়েকটি 5 তারা হোটেল
এবং আরো কয়েকটি বড় হোটেল এবং বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছিল। প্রভুপাদ যখন বালুতটে হাঁটছিলেন তখন সেই জমিটি কেনার ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়েছিলেন। সমুদ্র তীরে ছিল বোম্বাইয়ের ধনী অধিবাসীদের বাড়ি, যেখানে তারা ছুটির দিনগুলিতে এসে থাকে। আর রবিবার হাজার হাজার মানুষ বোম্বাই থেকে আসে বালুতট উপভোগ করার জন্য। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে জহু অঞ্চলের শত শত অধিবাসী বিস্তৃত সমুদ্র তটে প্রাতঃ ভ্রমণ করে। প্রায় সব সময় মানুষ সমুদ্র তটে পায়চারি করে এবং দলবদ্ধ হয়, এবং তা সত্ত্বেও সেই সমুদ্র তট ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সমুদ্রের ঢেউ আর খোলা আকাশ যেন হাতছানি দিয়ে নিমন্ত্রণ জানায়। সেই অঞ্চলটি কেবল হোটেলের জন্যই উপযুক্ত ছিল তাই নয়, কৃষ্ণ ভাবনামৃত কেন্দ্রের জন্যও সেটি ছিল একটি আদর্শ স্থান। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুব সুন্দর স্থান। প্রপাত দেখুন, 65 সালে দেখেছে যে জমিটা, তখন যে একটা ইচ্ছা করেছিল আমেরিকা থেকে এসেই আবার সেই জমিটাই কিনবে। তার মানে কৃষ্ণ যে কত কৃপালু দেখুন, ভক্ত ইচ্ছে করেছে আর ভগবান সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। সামনে আরো দেখতে পাবো কত কি হয়ে গেল, কেস কাছারি, কত মারপিট, যে জমি নিয়ে কত কিছু হলো। ওকে, প্রভুপাদের জীবন কাহিনী দেখুন। তখনকার সময়েও ভক্তদেরকে ঠকাতো, আর এখনকার সময় তো ঠকছে তার বাড়ির লোকের কাছে। ওকে, কে বলতেছেন? একটা জিনিস তো ক্লিয়ার, প্রভুপাদের জীবন সংগ্রাম যে কত কঠিন ছিল সেটা আমরা উপলব্ধি করতে পারছি প্রতিটা মুহূর্তে। প্রভুপাদের জীবনী পড়া মানে হচ্ছে প্রভুপাদের প্রতিটা পদপদে কিরকম পরিস্থিতি ছিল সেগুলো উপলব্ধি করা। ওকে, অচিন্ত বাবু উজ্জ্বল মান্না বাবু হাত তুলছেন, কারণ হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভুপাদ জহুর জমিটি কিনতে চেয়েছিলেন এবং যদিও তার শিষ্যরা মালাবার হিলে তাকে বাড়ি দেখাচ্ছিল, কিন্তু তবুও তাতে তার মনের পরিবর্তন হয়নি। তিনি যা চেয়েছিলেন তার ভক্তরাও তাই মেনে নিয়েছিল, কিন্তু তবু শহর থেকে এত দূরে এবং কোনো বাড়ি বিহীন এই জমিটির প্রতি হতে পারছিল না। সেই 5 একর জমিটির মালিক শ্রীযুক্ত এন জমিটির জন্য বেশ স্বল্প মূল্যই নির্ধারণ করেছিলেন এবং তাকে দেখে মনে হয়েছিল বেশ বন্ধু ভাবাপন্ন এবং ঐকান্তিক। তবুও এই ধরনের লেনদেনে বিপদের ঝুঁকি থাকে এবং এই ক্ষেত্রে সন্দিহান হওয়ার কয়েকটি কারণও প্রভুপাদের ছিল। প্রভুপাদ তার উকিলের মাধ্যমে জানতে পেরেছিলেন যে শ্রীযুক্ত এন পূর্বে সি কোম্পানির কাছে এই জমিটি বিক্রি করেছিলেন, তবে পরে তিনি সেই চুক্তিটি নাকচ করে দেন। সি কোম্পানি তখন শ্রীযুক্ত এন এর বিরুদ্ধে শর্ত ভঙ্গের মামলা করেছিল। বোম্বাই হাইকোর্ট যদি সি কোম্পানির পক্ষে রায় দেয় তাহলে জমিটি তারাই পাবে। প্রভুপাদের সেক্রেটারি তখন শ্রীযুক্ত এন কে এই সম্বন্ধে জিজ্ঞাসা করেন। তখন শ্রীযুক্ত এন তাকে আশ্বাস দেন যে এই মামলাটি সি কোম্পানি কোনো মতেই জিততে পারবে না, তবে সি কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইসকন কিছু টাকা জমা রাখতে পারে। শ্রীযুক্ত এন ছিলেন বোম্বাইয়ের একজন বিখ্যাত ব্যক্তি। পূর্বে তিনি ছিলেন বোম্বাইয়ের শেরিফ এবং এখন তিনি বোম্বাইয়ের সবচাইতে বড় ইংরেজি দৈনিক পত্রিকার পাবলিশার, এডিটর, প্রকাশক বা সাংবাদিক, তিনি সম্পাদক। তিনি ছিলেন অত্যন্ত ধনী। জুহু ও বোম্বাইয়ের অন্যান্য অঞ্চলে তার বেশ কিছু সম্পত্তি ছিল এবং তিনি ছিলেন অত্যন্ত প্রতিপত্তিশালী। তিনি ছিলেন এমন একজন মানুষ সহজে যার বিরুদ্ধচারণ কেউ করবে না।
বর্তমান পরিস্থিতিতে জুহুর সেই জমিটি কিনতে হলে বেশ নির্ভীক হতে হবে। ডিসেম্বর মাসের শেষ দিকে প্রভুপাদ শ্রীযুক্ত এবং শ্রীমতী এনের সঙ্গে প্রতি আহত হয়েছিলেন এবং তার কাছে অচিরেই তাদের মধ্যে একটি মৌখিক চুক্তি হয়ে গিয়েছিল। প্রভুপাদ 2 লক্ষ টাকা অগ্রিম দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন। সেই অগ্রিম টাকাটি দেওয়ার পর ইসকন সেই জমিটি হস্তান্তরের দলিল পাবে, আর বাকি 14 লক্ষ টাকা নিয়মিত কিস্তিতে প্রদান করবে। প্রভুপাদ আবার কথা বলেছিলেন, প্রথমে 50,000 টাকা দেবেন এবং তারপর আরো 50,000 টাকা দেবেন। সেই সময় ইসকন সেই জমিটিতে বাস করার অধিকার পাবে। তারপর বাকি 1 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হলে শ্রীযুক্ত এন তাদের দলিলটি দেবেন। শ্রীযুক্ত এন সম্মত হয়েছিলেন। এই ধরনের ব্যবসার লেনদেনে প্রভুপাদ অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি বলেছিলেন যে কোনো ব্যবসায়ী যদি তোমায় বলে আমি আপনার থেকে 1 পয়সাও লাভ করছি না, তবে বুঝে নিও যে সে তোমাকে মিথ্যা কথা বলছে। তাই নিউ ইয়র্ক শহরে একজন জমি বিক্রির এজেন্ট যখন ভক্তদের শুভাকাঙ্ক্ষী সাজবার ভান করছিল, তখন প্রভুপাদ সন্দিহান হয়েছিলেন। প্রভুপাদের সাবধান বাণী সত্ত্বেও ভক্তরা তার দ্বারা প্রতারিত হয়েছিল। তখনকার মতো এখনো প্রভুপাদ সন্দিহান ছিলেন, তবে তিনি জুহুর সেই জমিটি চেয়েছিলেন এবং সেই জন্য ঝুঁকি নিতে তিনি প্রস্তুত ছিলেন। বোম্বাইয়ে ইসকনের কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে প্রভুপাদের এই পরিকল্পনার কথা শুনে পৃথিবীর বিভিন্ন স্থানের ভক্তরা আনন্দিত হয়েছিল, তবে বোম্বাইয়ের ভক্তদের অনুভূতি ছিল মিশ্র। প্রায় জঙ্গলের মতো একটি জমি থেকে যে একটি মন্দির উঠে আসবে মনুষ্যচক্ষে তা দর্শন করা খুব একটা সহজ ছিল না। আর প্রভুপাদ যে 5 তারা ইসকনের হোটেলের কথা বলেছিলেন তার হৃদয়ঙ্গম করা তো ছিল আরো কঠিন। জমির পশ্চাৎভাগে ফ্ল্যাট বাড়িগুলি ছিল ভাড়াটেতে ভর্তি, আর ভারতীয় আইন অনুসারে ভাড়াটেদের উচ্ছেদ করা যায় না। ভক্তরা সেই জমি উঠে আসে, তাহলে তাদের কথাগুলি অস্থায়ী আবাস তৈরি করতে হবে, হয়তো অস্থায়ী একটি মন্দিরও তৈরি করতে হবে। আর এই জমিটি ছিল মশা ভর্তি এবং অসংখ্য ইঁদুর অধ্যুষিত। জুহু ছিল একটি ছোট প্রায় বিচ্ছিন্ন অঞ্চল, যেখানে ইসকনের ধনী পৃষ্ঠপোষক ছিল না। প্রভুপাদ এবং জমির দৃঢ়কল্পীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে জুহু অঞ্চল তবুও সেটি ছিল 2000 মানুষের একটি মাত্র গ্রাম। কেন্দ্রস্থলে সব রকম সমন্বিত আকাশ গঙ্গা থাকা আর জুহুতে বাস করার মধ্যে বিরাট পার্থক্য ছিল। তমাল কৃষ্ণ প্রভুপাদকে বোঝাবার চেষ্টা করছিল, আমরা হচ্ছি পাশ্চাত্যের অধিবাসী, আমরা এইভাবে থাকতে পারি না, উপযুক্ত সুযোগ সুবিধাগুলি আমাদের প্রয়োজন। প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তোমরা কি পবিত্র হতে চাও না? তমাল কৃষ্ণকে দেওয়া প্রভুপাদের এই উত্তর, তোমরা কি পবিত্র হতে চাও না, বোম্বাইয়ের ভক্তদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছিল। তারা বুঝতে পেরেছিল প্রভুপাদ চান যে তারা যেন আরো কঠোর তপশ্চর্যা পরায়ণ হয়, এবং তিনি তা চেয়েছিলেন তাদের মঙ্গলের জন্যই। তারা উপলব্ধি করতে শুরু করেছিল যে জুহুতে উঠে যাওয়াটা ছিল পারমার্থিক প্রগতি সাধনের আহ্বান। জুহুর সেই জমিটির বিকাশ করা তাদের গুরুদেবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং তা ছিল অতি মহৎ ও অতি বিস্ময়কর সম্ভাবনা, যা তারা বর্তমানে হৃদয়ঙ্গম করতে পারছে না। ছিল প্রভুপাদ যদিও সব রকম পরিচালনামূলক সিদ্ধান্তগুলি নিচ্ছিলেন, তবে তিনি চেয়েছিলেন তার জিবিসি সেক্রেটারিরা যেন সব সময় ব্যবহারিক বিষয়ে দায়িত্ব নেয়। তিনি মনে করেছিলেন যে গ্রন্থ অনুবাদের উদ্দেশ্যে তার শক্তি নিয়োগ করাই অধিক প্রয়োজন। তিনি তার সেক্রেটারি শ্যামসুন্দরকে বলেছিলেন, তোমরা জিবিসিরা যদি সব কিছু ভালো মতো চালিয়ে যেতে পারো, তাহলে আমাকে মাথা খাটাতে হবে না, এবং তাহলে আমি আমার সময় গ্রন্থ অনুবাদের কাজে পূর্ণরূপে নিয়োগ করতে পারি। আমি তোমাদের বেদ, উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ আদি বহু গ্রন্থ দিতে পারি। আমাদের গোস্বামীরা বহু
ভক্তি গ্রন্থ দিয়ে গেছেন। এই পরিচালনার কাজ অনেক সময় নিয়ে নিচ্ছে। আমি দর্শন আলোচনা করতে পারতাম, পরিচালনার কাজে দিন রাত আমাকে মাথা খাটাতে হচ্ছে এবং সেই জন্য আমার আসল কাজ ব্যাহত হচ্ছে। সরাসরি ভাবে ভারতীয় প্রকল্পগুলি পরিচালনা করা ছাড়াও প্রভুপাদ প্রতিদিন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লেখা ভক্তদের কয়েক ডজন চিঠির উত্তর দিতেন। তিনি তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করেন, ওরা এত সমস্ত প্রশ্ন করে আমাকে চিঠি লেখে কেন? শ্যামসুন্দর বলেছিল, ভক্তরা আপনার কাছে থেকে ব্যক্তিগতভাবে জানতে চায়, কারণ তাদের জিবিসিরা সব সময় প্রকৃত উত্তর নাও জানতে পারে। প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, এতদিনে ওরা সবকিছু জেনে গেছে, আমি তোমাদের সবকিছু দিয়েছি। ওরা যদি উত্তর নাও জানে তাহলে আমার বই থেকে তারা তা খুঁজে নিতে পারে। এখন আমি একজন বৃদ্ধ, আমি আমি ভগবত চিন্তায় মগ্ন হতে চাই। সারাদিন ধরে চিঠি পড়া, ব্যবসা করা, সারা রাত ধরে চিঠির উত্তর লেখা ঠিক নয়। আমি এর থেকে মুক্ত হতে চাই। এখন জিবিসি রাই সব কিছু করতে পারে। কিন্তু সেটি সম্ভব ছিল না। যখনই প্রভুপাদ বুঝতে পারতেন যে তার ভক্তরা প্রতারিত হচ্ছে, তৎক্ষণাৎ তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়তেন। আর তার ভক্তরাও গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পরিচালনার ব্যাপারে তাকে লিখে যেতে থাকেন। তা আর তিনি তাদের অনুপ্রেরণা না দিয়ে পারতেন না। সম্পূর্ণভাবে অবসর গ্রহণ করে লেখাপড়ার কাজে মগ্ন হওয়ার বাসনা অপূর্ণই থেকে গেল। সেটি ছিল যেন এক বহু আকাঙ্ক্ষিত চিন্তা, এক স্বপ্ন। যদি ঈশ্বরের প্রসার সাধন করতে হয় তাহলে তার অবসর গ্রহণের সম্ভাবনা ছিল অতি অল্প। মায়াপুর, ফেব্রুয়ারি 1972। প্রভুপাদ মায়াপুরের ভিত্তি প্রস্তর প্রতিষ্ঠা উৎসব 29 ফেব্রুয়ারি গৌর পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি পর্যন্ত স্থগিত রাখলেন। তিনি অনুরোধ করছিলেন মণ্ডপ তৈরি করে এবং সমাগত অতিথিদের প্রসাদ বিতরণ করে যেন একটি বিরাট মহোৎসবের আয়োজন করা হয়। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার শিষ্যদের সেই উৎসবে যোগদান করার জন্য তিনি আহ্বান করেন। আমি চাই যে আমার সমস্ত শিষ্যদের নিয়ে এই অনুষ্ঠান করা হোক। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এটি হবে ছিল ভক্তি বিনোদ ঠাকুর এবং তার পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি এক মহৎ সেবা। সুতরাং এই অনুষ্ঠানের আয়োজন করো। ভক্তদের থাকবার ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে প্রভুপাদ দেখেছিলেন কয়েকটি প্রশস্ত ক্যানভাসের তাঁবু খাটানো হয়েছে, একটি পুরুষদের এবং অন্যটি মহিলাদের। ভিতরে ফ্লুরেসেন্ট বাতির ব্যবস্থা রয়েছে। অন্যান্য তাঁবুগুলি মাঝখানে একটি বিরাট মণ্ডপ খাড়া করা হয়েছে এবং পিছনে একটি ছোট্ট তাঁবুতে রান্নার বন্দোবস্ত করা হয়েছে। সেই জমিটির পাশেই ছিল ধান ক্ষেত, তাই জমিটি ছিল ঈষৎ আর্দ্র। আর জল জমিতে অসংখ্য বড় বড় মশার আড্ডা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে মশা বেরিয়ে আসে। সেখানকার অবস্থাটি ছিল আদিম, কিন্তু ভক্তদের মধ্যে অনেকেই প্রায় 1.5 বছর ধরে ভারতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। কখনো তারা নোংরা ধর্মশালায় থেকেছে যেখানকার ঘরগুলিতে কোনো আসবাবপত্র নেই, এবং কখনো তারা ঠান্ডা তাঁবুতে বাস করেছে। আরাম উপভোগ করার জন্য ভক্তরা মায়াপুরে আসেনি। এখানে ছিল প্রভুপাদের সেবা করার জন্য তাদের এই প্রচেষ্টার ফলে ভবিষ্যতে বহু ভক্ত মায়াপুরে এসে প্রভুপাদের পরিকল্পিত বিরাট বাড়িতে খুব আরামে থাকতে পারবে। ভারতের কঠোর জীবনের সঙ্গে যে পাশ্চাত্যের ছেলেমেয়েরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন না, সেই কথা বিবেচনা করে প্রভুপাদ সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করতে চেয়েছিলেন, যাতে তার শিষ্যরা অন্তত কিছুটা আরামে বাস করে ভারতে অবস্থানকালে নানা রকম অসুবিধায় বিক্ষিপ্ত চিত্ত না হয়ে পারমার্থিক উদ্দেশ্য সাধনে একাগ্র হতে পারে। ওকে 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 প্রভুপাদের আবার ওকে একবার ভাবুন সবাই, মায়াপুরে আমরা এখন কত সুন্দর বিল্ডিং, কত কি দেখছি, কত থাকার ব্যবস্থা, কত সুবিধা। আর তখন ধান ক্ষেত বলছে সব, আর মশার আড্ডা। কিরকম পরিস্থিতির মধ্যে ওরা ছিল। আজকে আমরা তো রাজার মতো গিয়ে থাকছি, কোনো অসুবিধা হচ্ছে না।
আর তখন তারা এত পরিশ্রম করেছে মায়াপুরকে দাঁড় করানোর জন্য, আমাদের শিষ্যরা যারা কোনোদিন কষ্ট দেখেইনি করেও নি, তারা আজকে এসে কি না কষ্ট করছে। আমার তো মাঝে মাঝে হাসি পায়। আমাদের ভক্তদের যদি বলা হয় চলুন সবাই মিলে মন্দির পরিষ্কার করব, এই করব সেই করব কাজ করব, না প্রভু, একটা লোক দেখে নিয়ে আসুন, লোক দিয়ে করালে ভালো, নিজেরা করতে চায় না। অথচ প্রভুপাদের শিষ্যদের দেখ, নিজেরাই সবকিছু করছে। আমাদের গুরুবর্গরা দেখতে পায় ধান চাষ করছে, হাল চাষ করছে, হ্যাঁ, সিমেন্ট বালি বইয়ে নিয়ে আসছে, কি না করেছে ওরা ইসকনকে দাঁড় করানোর জন্য। আর আমরা ইসকনের মধ্যে বসে বসে ইসকনকে আমরা বুক করার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের আর ওদের কথা। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এগিয়ে যাই, আরো সুন্দর সুন্দর বিষয় দেখতে পাবো। সবাই তো মুম্বাইতে আমরা ঢুকেছি, এবার শুরু হবে ফাইটিং, থাকুন কি প্রপাতকে করতে হয়েছে। ওকে, কংসা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। বন্ধুগণ, বিশ্ববৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।